অনেকগুলো প্র্যাকটিক্যাল কেস দেওয়া আছে, কিন্তু ফ্যাক্টস হচ্ছে প্র্যাকটিক্যাল কেসগুলা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাই করতে পারার জন্য যা দরকার সেটা হচ্ছে বেসিক যে নলেজটা, হিসাবগুলো কিতাবগুলো কীভাবে করে না করে এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। এখন ফ্যাক্টস হচ্ছে তোমরা ক্লাস 8-এ যে বইটা পড়ছো সেখানে ত্রিকোণমিতি নিয়ে কিছু ছিল না, ছিল না। সমকোণী ত্রিভুজ নিয়ে হয়তো কিছু আইডিয়া ছিল, লম্ব, ভূমি, অতিভুজ, তাই না? এগুলোর আইডেন্টিফিকেশান কিছু ছিল, ওইগুলোও আমি এখানে একটু রিভিউ করবো, কারণ ওগুলোতে অনেকের টেস্ট লাগে। তবে ত্রিকোণমিতির প্রয়োগটা খুব চমৎকার। আগের কালে প্রাচীন গ্রীসে মূলত ত্রিকোণমিতির মূল যাত্রাটা শুরু হয়। ওইখানে তারা যে সময় দেখতো সূর্য ধরে ধরে, তখন গাছের সাথে সূর্যের যে আলোটা সেটার কারণে যে পরিমাণ ছায়ার দৈর্ঘ্য আসতো, সেই ছায়ার দৈর্ঘ্য ধরে ওরা টাইম হিসাব করতো। এটা খুব চমৎকার একটা আইডিয়া ছিল। এবং তুমি একটা গাছের ছায়ার দৈর্ঘ্য থেকে গাছটা কত মিটার উঁচু লম্বা সেটা তুমি বের করে ফেলতে পারবা। সেই হিসাব কিতাবগুলো ত্রিকোণমিতির সাহায্যে করা যায়। অ্যান্ড এরকম আরও অনেকগুলো প্র্যাকটিক্যাল কেস হচ্ছে আমরা আমাদের এই মেইন বইতেই হচ্ছে অলরেডি ইনক্লুড করা আছে, এগুলো আমরা আস্তে আস্তে করে শিখব। যেমন ধরো যে বইটা দাও, হ্যাঁ, বইয়ের প্রথম যে ছবিটা এটা এই গাছের ছবিটাই দেওয়া, যে গাছের থেকে যেখানে সূর্যের কারণে কী হয়েছে, ছায়াটা এখানে ক্রিয়েট হয়েছে। ছায়ার দৈর্ঘ্য হিসাব করে তুমি গাছটা কত মিটার লম্বা, ওকে, বা একটা বিল্ডিংয়ের ছায়ার দৈর্ঘ্য দেখে বিল্ডিংটা কত মিটার উঁচু সেটা তুমি বের করতে পারবা। তো এই জিনিসগুলো কিন্তু ত্রিকোণমিতির একদম বেসিক অ্যাপ্লিকেশন, বুঝছি? তো এরকম আরও অনেক কমপ্লিকেটেড কেস আমরা শিখব, যেটা তোমার মোটামুটি ক্যালকুলেশন করতে গেলে তোমাকে বইয়ের যে বেসিক আইডিয়াগুলো, সূত্রগুলো আছে, কোনটার সাথে কোনটা কিভাবে কাজ করে এগুলো জানতে হবে, ওকে? আচ্ছা, তো সেই জিনিসগুলো মূলত এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। তো ত্রিকোণমিতি শব্দটা থেকে যেখান থেকে আসছে, ত্রিকোণ মানে তিনটা কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ, মানে একদম বাংলা ওয়ার্ডের ব্যাখ্যা। তো ত্রিকোণমিতি মানে তিনটা কোণের পরিমাপ। এখন এই তিনটা কোণের পরিমাপ, কোন তিনটা কোণ এখানে মূলত হিসাব করা হয় এটা আমাদের জানতে হবে। ত্রিকোণমিতির সকল কিছু সমকোণী ত্রিভুজ রিলেটেড আছে, সমকোণী ত্রিভুজ থেকে চিন্তা করা হয়। লিখে রাখি, ত্রিকোণমিতির সকল সূত্র, সকল আলোচনা কার থেকে আমরা হিসাব করি? সকল সূত্র তোর থেকে আসছে বলো, সমকোণী ত্রিভুজ থেকে নেওয়া হয়েছে বা নেওয়া হয়। তো এখানে সমকোণী ত্রিভুজটা খুব ভাইটাল পয়েন্ট। এই সমকোণী ত্রিভুজের আইডেন্টিফিকেশন পারাটা খুব বেশি পরিমাণে জরুরি। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের সাথে লিঙ্ক করে আলোচনা করা হয়। মূলত সূত্রগুলো সব সমকোণী ত্রিভুজ থেকে আসছে। হ্যাঁ, তবে সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজ, এই তিন প্রকার ত্রিভুজও তো আছে না, শিখছি না ক্লাস 8-এ? এই তিন প্রকার ত্রিভুজ থেকেও সূত্র আসে, তবে সেগুলো আমাদের এসএসসি লেভেলে আলোচনা আমরা করি না, ওইটা এসএসসি সিলেবাসে নাই। কলেজে উঠলে সেখানে আবার এই অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো, এগুলো আবার একটু বড় বড় ফর্মুলা, এগুলো ছোটো ছোটো না, বেশ কমপ্লিকেটেড ফর্মুলা, অনেক কমপ্লিকেটেড ম্যাথ। ওগুলো আমরা কলেজের ব্যাচের কলেজের সিলেবাসের মধ্যে সেগুলো ইনক্লুডেড। তো সেটার কিছু অংশ যদি ক্লাস 10-এর বইতে আসে, 9-এর বইতে এখন আসে নাই, 10-এর বইতে যদি ওরা ইনক্লুড করে তাইলে সেইটা ক্লাস 10-এ গিয়ে তুমি পাবা, ওকে? আর যদি না থাকে তাহলে তো পাবা না, ওকে? বাট কলেজে এটা কনফার্ম, কলেজে অলরেডি এটা নিয়ে অনেক কিছু আমরা করাই। তো একদম মিনিমাম ভার্সনটা স্কুল লেভেলে সিলেবাসে দেওয়া। আচ্ছা, তো এখানে দেখো, এখানে দুইটা কথা বলা আছে, সমতলীয় ত্রিকোণমিতি, প্লেন ট্রিকোনোমেট্রি, আর গোলকীয় ত্রিকোণমিতি, স্ফেরিক্যাল ট্রিকোনোমেট্রি, এই দুইটা নিয়ে অনেক আলোচনা আছে, সেগুলো আস্তে আস্তে আমি আলোচনা করব। এই দুইটা পরে মনে রাখিও নি। আচ্ছা, তাহলে এখন এখানে আসি, এই যে ভূমি, লম্ব, অতিভুজ, ভূমি, লম্ব, অতিভুজ, এই যে টার্মগুলো এখানে দেওয়া আছে, ওকে? তো এখানে বলো তো, আমি যদি দেখি তোমরা তো 9-8-এ পড়ে আসছো, এ বি সি, এখানে বলো তো লম্ব কোনটা? হ্যাঁ, লম্ব কোনটা? এবং এটা সবার ভুল উত্তর, কারণ লম্ব কাকে বলে? লম্বের ডেফিনিশন কি? এইটার জন্যই এই টার্মটা লাগবে, লম্ব, ওকে? লম্ব হচ্ছে কি, দেখো, কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব। তাহলে তুমি বললা এসি লম্ব, বাট কেউ যদি বলে বিসি লম্ব, এক্ষেত্রে কোশ্চেনে তোমাকে এটা মেনশন করতে হবে যে কোন কোণের সাপেক্ষে তুমি বলতেছো। তুমি যদি বি কোণের সাপেক্ষে বলো, তোমার অ্যান্সারটা হওয়া লাগবে এরকম যে বি কোণের সাপেক্ষে এসি লম্ব।
আর এই কোণের সাপেক্ষে বিসি লম্ব, অ্যান্সারটা হবে এইটা। বাট আমি শুধু এসি শুধু বিসি বলছি, কোণ এখনো ডিফাইন করা নাই, তাইলে কি লম্ব হইল? কারণ লম্বটা কার ডেফিনেশন কি? কোণের বিপরীত বাহু, সেটাকে কি বলা হয়? লম্ব। এখন তুমি এখানে কোনো কোণ দেওয়া নাই, তাই তুমি এসি কে লম্ব বললা, তাহলে কি হইলো? হ্যাঁ, তো তার মানে এক্ষেত্রে অ্যান্সারটা কি বলতে হবে বলো? যে বি কোণের সাপেক্ষে লম্বকে এসি, আর এ কোণের সাপেক্ষে লম্বকে বিসি, তাই না? লম্ব কি ফিক্সড হচ্ছে এখানে? না। তবে পরীক্ষার প্রশ্নে যেটা হবে, স্পেসিফিক কোণ দিয়ে দিবে। ধরো যে এখানে এই যে ত্রিভুজটা আঁকলাম, এখানে দিয়ে দিল এই যে ধরো যে এখানে থিটা দিয়ে দিল, তাই না? থিটা এই অপারেটরটা তো পাইছিল এইটে, আর অনেকগুলো অপারেটর পাওয়া, যেমন আলফা, বিটা, গামা, এগুলো তো পাওয়া নাই মনে হয়, পাইছিলা? আচ্ছা, এগুলো দেখাবো। তো এই যে থিটা, যদি এই কোণটা বলে দিই, এই কোণটা থিটা মেনশন করা, হ্যাঁ, এবং এখানে যদি আমরা এ বি সি বলি, তাইলে যদি এখন এই ক্ষেত্রে যদি প্রশ্ন করে যে লম্ব কোণটা, তাহলে অ্যান্সার হচ্ছে কে? এ বি। অ্যান্সার কি হবে? কারণ এখানে অলরেডি প্রশ্নে থিটা মেনশন করা আছে। বাট যদি এরকম থাকে যে এখানে থিটা দিয়ে দেয়, তাহলে এখানে লম্ব কোণটা বিসি, তাই না? লম্ব কোণটা বিসি। আচ্ছা, তারপরে আসি আমরা, অতিভুজ হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু, তাই না? অতিভুজ কে সবচেয়ে, আর এটা আরেকটা পরিচয় হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহু। কার বিপরীত বাহু? সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে? অতিভুজ, তাই না? সমকোণের বৃহত্তম বাহু বলা হয়, বাট সমকোণের কি বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়, এটা আমরা জানি। আর ভূমিটা হচ্ছে আমাদের কি বলতো, সমকোণ সৃষ্টিকারী লম্বের সাথে যে কোণটা থাকে, বাহুটা থাকে, সেটাকে বলা হয় ভূমি। দেখো, অতিভুজের সাথে কোণ সৃষ্টিকারী বাহু, সেটা হচ্ছে ভূমি। এই যে আমাদের অতিভুজ এটা, ওকে, দেখো এখানে এই যে এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজের সাথে কোণ সৃষ্টি করছে কোন বাহুটা? এটা না? তাহলে এই বাহুটা কিন্তু এখন কি বলতো, ভূমি, ঠিক কি না? এখন লক্ষ্য করো, এই যে অতিভুজ এবি, এটার সাথে কোণ সৃষ্টি করছে, এখানেও কোণ সৃষ্টি করছে এই বাহুটা, আবার এই কোণ সৃষ্টি করছে এই বাহুটা, তাহলে এখানে দুইটাকেই ভূমি বলা যাবে। বাট সাপেক্ষ ইম্পর্টেন্ট, যে বি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কে? বিসি, আর এই কোণের সাপেক্ষে ভূমি কে? এসি, তাই না? ঠিক কি না কথাটা বলো? তুমি কি এই কোণের সাপেক্ষে ভূমি বিসি বলতে পারবা? ভূমির ডেফিনেশন কি? অতিভুজের সাথে কোণ সৃষ্টিকারী বাহু। সো এই যে অতিভুজ, এই অতিভুজের সাথে এখানেও কোণ করা যায়, এখানেও কোণ করা যায়, যায় কি না? তো যদি এই কোণের কথা বলি, এ কোণ আর বি কোণ দুইটা তো সেম জিনিস না, এক জিনিস, দুইটা আলাদা আলাদা জিনিস, তাই না? তো এই কোণ বললে ভূমি হবে কি? আমাদের এসি। আর যদি আমি বি কোণ বলি, ভূমি হবে কে? বিসি। খুব সিম্পল হিসাব, ওকে। বাট অনেকের কাছে এটা কমপ্লিকেটেড লাগতেছে, লাগার তো কোনো কারণ নাই, কারণ এইটাও এগুলো পড়ছো, হ্যাঁ, কিন্তু আর একটু ভালোভাবে পড়া দরকার ছিল, তাই না? আচ্ছা, তাহলে এবার একটু স্লাইডের এগুলো উঠাও, উঠায়া এই পয়েন্টগুলো, চিত্রটা আঁকি রাখো এবং চিন্তা করো যে কি শিখলা, এবং যদি কোনো কনফিউশন আসে আমাকে বলো, আমি আসি। হ্যাঁ, বোর্ডের লেখাগুলো লেখো এবং এটা চিন্তা করো যে কি আলোচনা করলাম, কি শিখলাম। কোনো সমস্যা আছে? লম্ব, ভূমি, অতিভুজ ছোটবেলার পড়াটা আবার বড়বেলা শিখতেছো এবং অ্যান্সার ভুল দিছো সব। কি? হ্যাঁ, এগুলো তো এইটা ছিল, তোমাদের সমকোণী ত্রিভুজের এগুলো ছিল এইটা। এইটা তোমরা কিভাবে শিখছিলে বলো? এইভাবে শিখছিলে নাকি ইনফরমেশন তো এগুলোই বলার কথা? তোমার সমকোণী ত্রিভুজ না চিনে একেবারে বেসিক পড়া নাই।
ওকে, তাহলে এখন এই ইনফরমেশন জানার পর আশা করি এই লম্ব ভূমি অতিভুজ নিয়ে গ্যাঞ্জাম লাগবে না। তারপরেও একটু মাথা খাটায় চিন্তা করো, বইয়ের মধ্যে মাথা খাটাও অনেকবার পাইছিলা, ক্লাসেও মাথা খাটাও যে আসলে কি বুঝো নাই, কোনটা কি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চিন্তা করি। লেখা শেষ? তিনটা পর্যন্ত এর আগে ও জানি না ছুটে এখানে জানি বসে থাকতো, ও একা আইসে বসে আছে। আচ্ছা ওকে, শেষ লেখা। তো আমি একটু দেখতে চাই যে আমাদের কার কি অবস্থা, সমকোণী ত্রিভুজের এগুলা কে কত ভালো বুঝছো। তো আমরা এরকম অনেকগুলো এক্সাম্পলে এখন যাব, চলো। এখনো আচ্ছা, এখানে আর কি, হ্যাঁ শেষ করো। আচ্ছা, সমার্থক শব্দগুলা দিয়ে দিছি। হ্যাঁ, কেন দিছি বুঝছো? কারণ সমার্থক শব্দ ইউজ হয় প্রশ্নে, যে তোমাকে ভূমির পরিবর্তে যদি সন্নিহিত বাহু ইউজ করে তখন তুমি বলবো এটা কি, আবার এটা তো পাইনি, এটা তো স্যার পড়ায় নেই, দোষ সব স্যারের, তখন তো আলটিমেটলি সমস্যা। সেই জন্যে বইগুলোতে সমার্থক শব্দ যা দিছে মেন বইতে, সে আমি সব একটার পর একটা দিয়ে দিছি। আমরা সাধারণত ভূমি চিনি, সন্নিহিত বাহু মানে আজকে ফার্স্ট দেখলা, বা হয়তো আগেও পাইছো ভালো। লম্ব জানি, বিপরীত বাহু বা উন্নতি সেম টার্ম। আর হচ্ছে অতিভুজের ইংলিশ হচ্ছে যে অতিভুজ অথবা বৃহত্তম বাহু বলে। হ্যাঁ, অতিভুজের অপরটা টার্ম হচ্ছে কি বৃহত্তম বাহু। আচ্ছা শেষ, লেখা শেষ? ওকে, এবার আসি আমরা। বলতো এখানে, আচ্ছা সমকোণী ত্রিভুজের বাহুগুলির নামকরণ, লম্ব ভূমি অতিভুজ এগুলো তো সব চিনতেছি। বলতো এখানে বলো এই ত্রিভুজের, বলো এই যে, হ্যাঁ তুমি বলো, তোমার নাম কি তাইবা না? বলো এই ত্রিভুজের লম্ব কোনটা বলো। এখানে কোণ কিন্তু মেনশন করা আছে, দিয়ে দিলে তাহলে সেটা ডিরেক্টলি হচ্ছে পিএন হয়ে যাচ্ছে। আর এটাতে লম্ব কোনটা হবে? ওএন, তাই না? ভূমি হচ্ছে সেম ভাবে বাকিটা থাকতেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে বসো। এবার দেখো ত্রিকোণমিতিক কোণের এই যে গ্রিক বর্ণমালায় কোণ নির্দেশকারী 6টি বর্ণ, এগুলো আমাদের বইগুলোতে প্রশ্নের মধ্যে ইউজ করছে। হ্যাঁ, এবং এটা ওই যে বললাম না, প্রাচীন গ্রিসের ত্রিকোণমিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, সেখান থেকে সব দিকে ছড়াইছে ব্যাপারটা, আইডিয়াটা। তো তারা কি করছে, তাদের বর্ণমালার ওয়ার্ডগুলোকে আর কি কোণ নির্দেশ করে করে ইউজ করছে। বাঙালিরা করলে কি হতো, সরেও সরেয়া বলতো, বা ক খ বলতো, কোণ নির্দেশকারী কোণগুলো থাকতো এরকম ক খ গ ঘ, হ্যাঁ, বা সরেও সরেয়া। তো এই ক খ গ ঘ সবগুলো পারো কে বলো তো দেখি? যে পারবা তার জন্য একটা চকলেট আছে। আচ্ছা যাক, জিজ্ঞেস করলাম না। তো দেখো এই যে আলফা, আমি এগুলো একটু লিখে দিই আবারও। হ্যাঁ, অনেকে এগুলো লিখতে দিলে ভুলে যায়। দেখো এগুলা কোন সিম্বলগুলো খাতা কিভাবে লিখবো। এই যে আলফা, আলফাকে এভাবে লিখবো। বিটা, বিটা এভাবে লিখে এভাবে আগে বুঝে নাও। গামা, গামাকে এভাবে লিখলে হয়। থিটা তো নর্মালি জানো। ফাই হচ্ছে নর্মালি লিখে এভাবে দাগ দিয়ে দিবা। আর ওমেগা, ওমেগাকে এভাবে লিখবা। ওকে, আচ্ছা ওরি হচ্ছে ফাঁকা সেট, যেটা জানি ফাঁকা সেটটাতে তো আমরা এমনি লিখতাম। ফাঁকা সেট এইভাবে লিখতাম না নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডেল্টা দেয় না, ডেল্টা তাহলে এখানে এই 6টাই এখানে ইউজ হয় আসলে। ডেল্টাটা দেখতে হচ্ছে এরকম। হ্যাঁ, ডেল্টা দিছে। আচ্ছা ওকে, তাহলে এটাও আপডেট করে নিতে হবে। ওমেগা দেয় না, জানা ওমেগা দেয় না, ডেল্টা দিছে। ওকে, আসলে এটা হচ্ছে ডেল্টা, ডেল্টা ঠিক আছে। হ্যাঁ ওকে, উঠায় নাও। 5 এটা হচ্ছে ফ, আর হচ্ছে আমরা ফাঁকা সেট এটাকে ওরি বলতেছি যে সেটা ছিল সোজা, আর এটা হচ্ছে একটু বাঁকা করে। লেখা শেষ করি। আচ্ছা সমস্যা নেই, যেগুলো আছে আমি দিয়ে দিছি। এখন 1-2টা এদিক সেদিক বইয়ের সাথে হইলে তো সমস্যা নেই, কম তো পড়তেছো না, বেশিই পড়তেছো। ওকে, তাহলে মানে প্রাচীন গ্রিসের বিজ্ঞানীদের, ম্যাথমেটিশিয়ানদের অবদান আসলে এখানে অনেক বেশি। সেই হিসেবে তাদের নাম, ভাষাটাও আমরা শিখতেছি, বুঝছো? তোমরা যদি গ্রিস ভাষায় কথা বলতে চাও, আলফা বিটা থিটা দিয়ে কথা বলবা। কিন্তু এগুলো তুমি বলতে পারো এগুলোর মিনিং কি। এখন তোমাকে যদি আমি বলি সরেও বলতে কি বোঝায়, এগুলোর মিনিং কি? ঠিক না, স্পেসিফিক বর্ণের তো মিনিং নাই। হ্যাঁ,
সেটা যখন কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হলে তার মিনিং আছে। বাকিটা গুগল করে নিলা, গ্রিস ভাষা লিখে গুগল সার্চ দিবা, বুঝছো, দেখবা যে এইভাবে বর্ণ দিয়ে দিয়ে লিখছে। আচ্ছা, হ্যাঁ, প্রাচীন গ্রিসে বিখ্যাত গণিতবিদদের হাত ধরেই, হ্যাঁ, এবং গ্রিসরা তখন আসলে জ্ঞান প্রযুক্তিতে অনেক আগানো ছিল, বুঝছো। এর প্রত্যেকটা যুদ্ধে ওদের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল রোমান হ্যাঁ, এখন অনেক পিছানো। আচ্ছা, শেষ লেখা, ওকে ডান। এবার আসি, চলো, এই যে বিভিন্ন রকমের কোশ্চেন এখানে দেওয়া হচ্ছে। খ নম্বর বলো, এই যে হ্যাঁ তুমি বলো, দাঁড়াও তুমি, হ্যাঁ তোমার নাম কি জানো বলো। এখানে অলরেডি কোয়েশ্চেন মেনশন করা থিটা, তাই না? তো এবার এই ত্রিভুজে বলো তো লম্বকে, বলো তো দেখি, পি কিউ আর দেওয়া হয়েছে, লম্ব কোনটা? লম্ব হবে কোনটা? লম্ব হচ্ছে আর, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাই তো? আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে কিউ, তাই না? কোণ সৃষ্টিকারী লম্বের সাথে যে বাহুটা থাকে কিউ, আর অতিভুজ হচ্ছে পি, বুঝছি? ওকে বসো, এবার বলো, হ্যাঁ তোমার পাশের জন, হ্যাঁ তুমি দাঁড়ো, বলো এটাতে লম্ব কোনটা বলো। এই যে এই ত্রিভুজ অলরেডি থিটা কোণ মেনশন করা আছে, লম্ব কোনটা বলো? লম্ব হবে ইজি, ওকে। ভূমি হবে কোনটা? এফ জি, আর অতিভুজ হচ্ছে ইএফ। তুমি কি বুঝছো সবাই? বসো, এবার উঠাও, এই দুইটাই উঠাও, এটা উঠানো লাগবে না, এই দুইটাই উঠাও। এগুলো বইতে আছে, তাই না? বইতে অঙ্কগুলো, কোয়েশ্চেন্সগুলো আছে, বই থেকে কিন্তু এগুলো নেওয়া, বইয়ের প্রবলেমগুলাই। উঠাও, খাতায় উঠাও, বইতে এগুলো ছক আকারে সলভ করতে বলছে এখন খাতার মধ্যে। আচ্ছা, এখানে রেফারেন্স কি লেখা আছে? আছে না, এটা না, এটা না, এটা সাধারণ গণিত বইটার রেফারেন্স বাদ যাবে, বইয়ের ম্যাথ এটা উঠাও। বইয়ের কত নম্বর পেজ যেন এখন? 144, তাই না? বইয়ের গণিত বই, সাধারণ গণিত আগের বইয়ের 175 ছিল, নতুন বই 144। ওকে, উঠাই লম্ব ভূমি, নতুন অধ্যায় ধরাটা আমার মনে হয় ভালো সিদ্ধান্ত হয়েছে, সবার একটা একঘেয়েমি কাটছে, হ্যাঁ। শেষ, বলা শেষ, এতক্ষণ তো লাগার কথা না। সো নেক্সটে গেলাম। আচ্ছা, বলো এখানে, এটা হচ্ছে এখানে সাধারণ গণিত বাদ দাও, সাধারণ বাদ গণিত। আচ্ছা, এখানে বলো আলফা কোণের সাপেক্ষে লম্ব কত বলো তো দেখি? আলফা কোণের সাপেক্ষে লম্ব কোনটা? 24, কোণের বিপরীত বাহু, তাই না? 24, আর ভূমি হচ্ছে 7, আর অতিভুজ কত হয়? 25, ওকে। আর বিটা কোণের সাপেক্ষে লম্ব কোনটা? বিটা কোণের সাপেক্ষে লম্ব হবে 7, তারপর ভূমি 24 আর অতিভুজ 25। এই যে তোমরা মোটামুটি অ্যান্সার দিতে পারতেছো। ওকে, উঠাও, কোশ্চেনটা উঠাই, খাতা উঠে ফেলো। আলফা বিটা দুইটা কোণ মেনশন করা, বইতে মানে বোর্ডে যেভাবে চিত্রটা আঁকা আছে সেভাবে উঠায়। চিত্র কীভাবে আঁকা আছে বোর্ডে? বোর্ডের চিত্রটা যেভাবে আছে সেভাবে তো আঁকতে হবে।
উঠাই, তাড়াতাড়ি উঠাই। শেষ হয়েছে? ওকে, লাইটটা ব্লাস্ট করছে। ব্লাস্ট হয়েছে স্যার। হ্যাঁ আচ্ছা ফটকা মারছে। ফটকা না, আচ্ছা বুঝছি। এটা মনে হয় কিছু ভেঙে গেছে। আচ্ছা সমস্যা নাই, এটার ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি কার্ড এটার উপরে আছে, এটা ওয়ারেন্টি পাবো। আলো কম কম লাগতেছে আসলে। হ্যাঁ আচ্ছা যাই হোক। হ্যাঁ কিসে ভেঙে কেমনে পড়বে? ভেঙে ভেঙে পড়লে ভাঙে। আমার আচ্ছা শুনো, ওকে। তো এখানে দেখো এটা আমাদের বইয়ের কাজে আছে কিনা দেখো তো, বইয়ের পেজ নাম্বার এটা দেয় না, জানা দেয় নাই। ওকে, তো যাই হোক এটা আগের বইটা ছিল। হ্যাঁ এটা হচ্ছে এখানে যে কোশ্চেন্সগুলো আছে এগুলো SW থাকবে, এগুলো খাতার মধ্যে উঠাও। যেভাবে যেভাবে চিত্র আঁকা আছে সেভাবে সেভাবে হ্যাঁ খাতার মধ্যে উঠাই ফেলো। 6টা চিত্র ধুমধাম, 6 মিনিট, তাড়াতাড়ি। 6 মিনিট লাগবে না, 3 মিনিট, তাড়াতাড়ি উঠাও। দেখবা আর উঠাবা, সেই 6টা চিত্র তাড়াতাড়ি খাতায় উঠাও, তাড়াতাড়ি। স্কেল দিয়ে আঁকা লাগবে না, ধুমধাম আঁকি ফেলো জাস্ট। লম্বভূমি অতিভুজ ডাটাগুলো ঠিকমতো উঠাবা, এটা বাসায় বাড়ির কাজ থাকবে। লম্বভূমি অতিভুজ এগুলো ডিফাইন করা। এই সবগুলো তোলো, প্রথম 6টাই তোলো, মাত্র 6টা। উঠাই উঠাই। সমকোণ কোনটা সেটা আইডেন্টিফাই করে রাখিও, ঠিক আছে, এই সিম্বলটা দিয়ে। হ্যাঁ নাহলে কোনো কোনই সমকোণ লাগবে না খাতার মধ্যে যেভাবে আঁকতেছো তোমরা। ত্রিভুজগুলোকে সোজা মানে দিলে তো হয় না, এক একটা তেরা ব্যাকা। প্রশ্ন এভাবে থাকবে, পরীক্ষায় যে প্রশ্ন দেওয়া হবে স্কুলে, হ্যাঁ এভাবে থাকবে যাতে না বুঝতে পারো। মানে আমাদের মাথায় খিচুড়ির মতো প্যাঁচটা দিয়ে ওনারা শান্তি পায় না। দিতেই হবে। আমার পছন্দ না। শেষ করো, লেখা শেষ শেষ। ওকে, হ্যাঁ প্রশ্নের লাইনটা লিখিও কিন্তু। থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ করো। সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত বাহু মানে কি? ভূমি। আর বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব, ঠিক আছে। সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি আর বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব, ঠিক আছে।
বানান মানে সমার্থক শব্দ কিন্তু ভুলে যাওয়া যাবে না। তোমরা যে বন্ধটা পাইলা, মারাত্মক একটা বন্ধ পাইলা। তোমাদের এই স্কুল কি ক্লাস হয়েছিল? ক্লাস তো হয়নি তাই না? ষান্মাসিকের মধ্যে তো আর ক্লাস দেয় নাই। হ্যাঁ, তোমাদের স্কুলে দিছে? তোমার মামলা করে দিবা যে সরকার থেকে বলছে দিবে না, আমাদেরকে আবার আনতেছেন কেন? হাইকোর্টে রিড করবো, তোমাকে দেখবো কিন্তু তোমার পেপারে আসবে তোমার নাম ছবি সহ। এইসব ক্ষেত্রে কিন্তু আসে না, হ্যাঁ কে করছে সবাই দেখতে যাবে। যাই হোক, এখন তো আবার বন্ধ। এই ষান্মাসিক পরীক্ষা শেষ হয়ে যেতে আরও কিন্তু 15 দিন মিনিমাম লাগবে, তাই না? শিডিউলই তো, আচ্ছা এক সেকেন্ড, শিডিউলই তো 15 দিন ছিল তাই না? তাহলে হ্যাঁ না না, মানে শিডিউল অনুযায়ী 15 দিন তো বাকি ছিল, তাহলে আরও 15 দিন, মানে ওই 15 দিন তো হচ্ছে, এর মধ্যে আবার যদি ব্রেক যেতে হচ্ছে। ওই সামনের সপ্তাহে স্কুল কলেজ খুলবে না, খুললেও হয়তো তোমাদের তো পরীক্ষা চলে, পরীক্ষার রুটিন দিতে গেলেও খুলবে তো, তাহলে যে কি করে কি জানি। খুললে তো আবার গ্যাঞ্জাম লাগলে আবার সমস্যা, বুঝছো না? এটার জন্য আসলে এখন এরা একটু সামনের সপ্তাহে দেখার সম্ভাবনা আছে। আচ্ছা যাক, তোমরা মিছিল মিটিংয়ে যাইও না, ছোট মানুষ, ঠিক আছে? কোথায়? কাজীপাড়ায় জি স্যার, 10 নাম্বার আজকে তো গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেছে? জি স্যার, মিরপুর 10-এ গেছে। আচ্ছা যাক, গেছে, ভালো হয়েছে। আচ্ছা ওকে, এখন শোনো, ওকে এখানে এগুলা স্লাইড তো রেডি করতে হবে। আচ্ছা ওকে, তো এখন আসো আমরা এই টপিকটা আলাদা করে পড়াবো নি, সমস্যা নেই। টপিকের হেডলাইন কি? সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, হেডলাইন দাও, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। টপিকের হেডলাইন সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, সূক্ষ্ম কোণের শর্ত কি বলো? 90 ডিগ্রি ছোট। কত ছোট? কত ছোট হইতে পারবে? ধরো যে আমি দিলাম -92 ডিগ্রি। হবে না স্যার, 90 ডিগ্রি ছোট, 0 থেকে বড়। আচ্ছা, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোণগুলোকে আমরা কি বলি? তবে এখানে ব্যাপার আছে, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ, দুইটা কোণের আইডিয়া আছে, যে কারণে বললাম সূক্ষ্ম কোণের যে শর্তটা, ওকে দুইটা শর্ত এখানে আমাদের আছে, -90 থেকে +90, আবার হচ্ছে মানে মূল শর্তটা। তবে 0 থেকে 90 ডিগ্রি বলতে কেমন কোণ হতে হবে? আচ্ছা, তো এক্ষেত্রে এটাই এখন আমরা আলোচনা শুরু করব। খালি পেজ কোথায় আছে দাঁড়াও। আচ্ছা, এখানে কোশ্চেন্স দেওয়া, ওকে। আচ্ছা দেখো, এখানে লিখি, হ্যাঁ কোণ, এই যে সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, এগুলো শিখছি না? তো ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ এটা শিখছিলাম আগে। মানে মূল আলোচনা কিন্তু এখান থেকে শুরু হওয়া দরকার, তারপর গিয়ে সূক্ষ্ম স্থূলের মধ্যে যাওয়া দরকার। তো কোণ সাধারণত মানে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কোণ, আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। আচ্ছা, ধনাত্মক কোণ এটা কি, কিভাবে মেজার হয়? আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা কি চিনি? চিনি না? এটা তো আমরা পাইছি অনেকবার, হাজার বার। এখান থেকে আলোচনাটা শুরু হয়, এই ব্যাখ্যাটা, যে ও এক্স এই লাইনটা, ও এক্স এই লাইনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে যে কোণটা উৎপন্ন করা হয় তাকে বলা হয় ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় ঋণাত্মক কোণ। তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটার নাম কি? ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর ঘড়ির কাঁটার দিকে, এই যে এখন ঘড়ির কাঁটা কেমনে ঘুরে, অনেকে আবার ভুলে গেছে এটা। ঘড়ির কাঁটা কেমনে ঘুরে না? হ্যাঁ, ঘড়ির কাঁটা কেমনে ঘুরে, এভাবে না? তো এখন তার বিপরীত দিকে হয়েছে না, তার মানে এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন।
এটা হচ্ছে আমাদের ধনাত্মক কোণের কন্ডিশন, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বাংলা লিখে রাখো। আর এটা হবে আমাদের ক্লকওয়াইজ। ক্লক মানে কি? ঘড়ি, বুঝছো? সেখান থেকে আসছে। আসলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে যদি ঘুরে তাহলে ওই ধরনের কোণকে আমরা কি বলবো? ধনাত্মক কোণ। আর যদি ক্লকওয়াইজ রোটেশনে ঘুরে তাহলে ওই ধরনের কোণকে আমরা কি বলবো? ঋণাত্মক কোণ, তাই না? তো যে কারণে কথাগুলো শুনো, এই যে কথা শুনো সবাই, দেখো, বলো এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলাম, এই কোণের মান কত? কে বলতে পারো? 90 ডিগ্রি। বাট তোমাকে যদি আমি বলতাম যে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলাম, সেটার মান কত? -90 ডিগ্রি। বাট এটা তো একটু আগে জিজ্ঞেস করলে পারতা না, কখনো বলতো 90 ডিগ্রি। কিন্তু আসলে দুইটা তো আসলে একরকম না। তুমি যদি ডানটাকে প্লাস ধরো, বামটা কি হবে? মাইনাস। অবশ্যই দুইটা, বামও কি প্লাস হবে? বলো, যে যেদিকে যেমন সবই প্লাস, মাইনাস বলতে আমার জীবনে কিছু নাই। এরকম তো আসলে হবে না। হ্যাঁ, তো এই যে ধনাত্মক দিকে ঘুরলাম, তাহলে সেটা কি বলো? +90। আর এই যে এখানে এদিকে ঘুরলাম, নিচের দিকে গেলাম। আর এটা ঘড়ির কাঁটার সাথে কেন হিসাব করা হয় এটা বলতে পারো? হ্যাঁ, আমরা তো উপরের দিকে নিচের দিকে এভাবে বলতে পারতাম। তো ফ্যাক্টস হচ্ছে এগুলো আবিষ্কার করছে প্রাচীন গ্রীসে। অ্যান্ড তখন কিন্তু আসলে ওই যে ঘড়ির যে ম্যানুয়াল ঘড়ি যেগুলো, এগুলাই মূলত তারা হচ্ছে আস্তে আস্তে আবিষ্কার করছিল। তখন ওই রোটেশনটা কি একদম স্ট্যান্ডার্ড একটা রোটেশন ছিল, যেটা কখনোই চেঞ্জ হবে না। ঘড়ি কি মন যে ধরো আজকে দিকে ঘুরলো, কালকে ওই দিক দিয়ে ঘুরে দিলা, ওইভাবে ঘুরবে? হ্যাঁ, যে ওকে আমি জোর করে দিয়ে দিলাম, ওকে এখন থেকে ঘড়ি এভাবে ঘুরে ঘুরে টাইম দিবে, তো সেটা তো সম্ভব না। এটা কি ফিক্সড না? তো এই যে ফিক্সড আদর্শ জিনিস, এই জন্যে তার সাথে মিল রেখে শর্তটা দেওয়া হয়েছিল সেভাবে আর কি। এবং সারা পৃথিবীব্যাপী এভাবেই জিনিসটাকে ডিফাইন করা, যে আমি এখন বলতেছি অ্যান্টি ক্লকওয়াইজ মানে ধনাত্মক পজিটিভ অ্যাঙ্গেল। এটা পৃথিবীর যে কোনো প্রান্তে যাও এই ইনফরমেশন এভাবেই দিবে। ওকে, অন্যভাবে দেওয়ার কোনো সুযোগ নেই, অন্যভাবে দিবে না। বুঝছো কি না বলো? তো যেহেতু ঘড়ির রোটেশনটা ফিক্সড, তো সেই জন্যে এটাকে স্ট্যান্ডার্ড ধরেই এভাবে নামকরণটা করা হয়েছে। তো তোমাকে যদি কেউ বলে ধনাত্মক কোণ কি, ধনাত্মক কোণ কাকে বলে, বলতে হবে কি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলে? ধনাত্মক কোণ বলে। আর যদি বলে কেউ ঋণাত্মক কোণ কি বলো? ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলে? হ্যাঁ, খাতায় লিখে ফেলো। লিখে ফেলি। বুঝছি, লেখো, খাতা লেখো। ধনাত্মক কোণ কি বল? টাইপ 1 লিখছো কেন? টাইপ 1 তো এটা কিছু না, এটা তো আগে অন্য অঙ্কের জিনিস এখানে দেখা। ঘড়ির কাঁটার ধনাত্মক কোণ কি বলো? বাংলা লিখে রাখো। ধনাত্মক কোণ কি কাকে বলে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে লিখে নাও বাংলা লাইনটা, তো ভুলে যাবো সব। তোমরা যেভাবে খেয়ে ফেলো সব কিছু, বই খাতা যদি খাওয়া দিত। ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘূর্ণনের ফলে অনেকদিন পর বোর্ডে লিখতেছি যে লেখা আসতেছে না, আসলে হাত চলতেছে না। ঘূর্ণনের ফলে যে কোন উৎপন্ন হয়, হ্যাঁ তাই না? অনেকদিন পরে তোমরা যে খাতায় লিখতে, যদি এর মধ্যে না লেখালেখি করো তাহলে কিন্তু আজকে কলম ধরে লিখতে একটু বেগ পাইতে হওয়ার কথা, যে লেখা আসতেছে না। হ্যাঁ, আচ্ছা লিখছি, লেখা লেখো, লিখে রাখো। যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলা হয়? ধনাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলে? ঋণাত্মক কোণ। এবং ঋণাত্মক কোণ নিয়ে প্রচুর আলোচনা আছে, যত বড় ক্লাসে যাবা তত আলোচনা বাড়বে। যেগুলো একদম মিনিমাম জিনিস, সহজ জিনিস, সেগুলোই মূলত আমরা এতদিন ধরে শিখছি। আমাকে দেখি কে বলতে পারো এই কোণটা ধনাত্মক কোণ না ঋণাত্মক কোণ? বলো, এটা ধনাত্মক না ঋণাত্মক? আচ্ছা, আর এটা ধনাত্মক না ঋণাত্মক? এটা ধনাত্মক, এটা
এটা ঋণাত্মক। না এটা ঋণাত্মক। ঘড়ি কাটা কেমনে ঘুরেছে? ঘড়ি তো আছে, দেখো তো। এটা ধনাত্মক, ওটা ঋণাত্মক। হ্যাঁ, আর এটা হচ্ছে ঋণাত্মক। দেখছিস কত ছোট্ট একটা জিনিস কিভাবে আটকাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, সো ঘড়ি কাটা কেমনে ঘুরে এটা মাথায় থাকা লাগবে। এটা যদি ভুলে যাও তাহলে তো আসলে হইলো না। ঘড়ি একটা হাতের সাথে রাখবা, বুঝছো? ডিজিটাল ঘড়ি না ইউজ করে অ্যানালগ ঘড়ি ইউজ করবা কয়েকদিন, দেখবা ঘড়ি দিয়ে তাকায় থাকবা কেমনে ঘুরে। হুট করে যদি দেখো যে ঘড়ি কাটা বিপরীত দিয়ে ঘুরতেছে, হ্যাঁ, তাহলে বুঝবো যে তোমার মাথা খারাপ হয়ে গেছে। এটা কনফার্ম। না আমার মাঝে মধ্যে মাথা যখন ঢেকে আছে তখন দেখি ঘড়ি আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, মাথা বাড়িয়ে দিব দুই একটা। ঘড়ি মারা দিলে ঠিক হয়ে যায়। আরে না, ঘড়ি মাথা মানে ঘড়ি দিয়ে, হ্যাঁ মাথা। আচ্ছা লেখা শেষ, লেখা শেষ। আচ্ছা, তো এখন দেখো ত্রিকোণমিতির অপারেটর। অপারেটর মানেটা কি? অপারেটর এটা একটা ইংলিশ শব্দ, হ্যাঁ, যেটাকে নর্মালি এরকম বাংলা উচ্চারণ যেমন হয় TOR। অপারেশন কেন লিখলাম? ওই আচ্ছা, তো এটাকে ডিরেক্টলি বাংলায় কনভার্ট করে লেখা হয়েছে। তোমরা যদি সংবাদপত্র পড়ো দেখবা যে যত পত্রিকাগুলোতে, বাংলা পত্রিকাতে ইংলিশ শব্দটা ইংলিশে লেখে না, ওইটার উচ্চারণটা বাংলা লিখে দেয়, মানে অর্থ লেখে না ডিরেক্ট। ধরো যে এটা কি SSC, এটাকে এ দন্তাস এ দন্তাস সরেশকাশি এভাবে লেখে। তো এটা একটা মানে রিকমেন্ডেশন পয়েন্ট যে পত্রিকাগুলোতে, বাংলা দৈনিক পত্রিকাগুলোতে ইংলিশ শব্দ ব্যবহার করা যাবে না। ওই ইংলিশ শব্দ আসলে সেটাকে কী করতে হবে, ওই ইংলিশ শব্দটা যদি লেখাতে হয় সেটাকে বাংলা লিখে দেওয়া লাগে। কথা বুঝছো? আর যাই হোক, তো এখন এই যে অপারেটর, এটা ডিরেক্টলি বাংলায় অপারেটর এভাবে চলে আসছে, ইংরেজি শব্দ। এটা কি বোঝায়? অপারেটর শব্দটার মানে কি? অপারেটর শব্দের মানে হচ্ছে যার নিজস্ব কোনো মান নাই, নিজস্ব কোনো ভ্যালু নাই, সেটাকে বলা হয় অপারেটর। যেটার সাথে কোনো একটা জিনিস সংযোগ করা হলে তার একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। ওকে, যেমন ধরো ওই যে স্বরেয় স্বরেয়া ক খ, এগুলোর নির্দিষ্ট কোনো মান আছে? বলো আছে? তো সেক্ষেত্রে তাহলে এগুলো যদি কয়েকটা একসাথে অ্যাড হয় তাহলে কি একটা শব্দ গঠন করলে তখন তার একটা আমরা কি অর্থ বুঝতে পারি, পারি না বলো? তো সেইমভাবে এই যে শুধু SIN সাইন, এটাকে সিন পড়বা না, বুঝছি? সাইন। ওকে, উচ্চারণ কি হতো? সাইন। ওকে, এই COS কস, ACC সেক, কোসেক, টেন কট, এই যে 6টা জিনিস লেখা দেখলা, এগুলাকে বলা হয় ত্রিকোণমিতির অপারেটর। এবং এদের নিজস্ব কোনো কি নাই, মান নাই। এদের সাথে যদি আমি একটা কোণ বসায় দিই 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, যে কোনো কিছু, তাহলে এগুলো তখন একটা রাশি হবে, তখন সেক্ষেত্রে মান পাওয়া যাবে। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে হাতে নিতে পারো, দেখবা যে ক্যালকুলেটর দেখো সাইন লেখা আছে, সাইন কস টেন লেখা আছে, দেখছো? শুধু সাইন লিখে ইকুয়াল চিহ্ন দাও, দেখবা সিনট্যাক্স আরও আসে। শুধু সাইন লিখে ইকুয়াল চিহ্ন দাও, সাইন, শুধু সাইন লিখে ইকুয়াল চিহ্ন দিব। ওই যে পাশে অ্যান্সার যে কোনো একটা কিছু আসছে যে, তাই না? হ্যাঁ, বা কোনো একটা কিছু কজ, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে, এই যে দেখো, হ্যাঁ আচ্ছা বুঝছি। এই যে শুধু সাইন লেখার পর একটা ব্র্যাকেট আসছে না, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, কথা বুঝছো? ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল চিহ্ন দাও, দেখো যে সিনট্যাক্স এরর আসছে, এবার বুঝছি। হ্যাঁ, আর তোমাকে ইকুয়াল চিহ্নের পরে তোমরা যে মানটা পাচ্ছিলে পাশে অ্যান্সার লেখা ছিল, মানে আগে কোনো একটা অ্যান্সার ধরে তার মান কত সেটা দেখাচ্ছিল। আর তুমি যদি ধরো সাইন 10 ডিগ্রি লেখো, 10 লিখো, সাইন 10 ইকুয়াল চিহ্ন দাও, দেখবো একটা মান পাবা, পাচ্ছ? বা সাইন 20 লিখে ইকুয়াল চিহ্ন দাও, একটা মান পাবা। দেখো সাইন 30 লিখে ইকুয়াল চিহ্ন দাও, দেখবো যে 0.5 আসবে, দেখো, বা হাফ আসবে, তাই না? আসবে না? বা সাইন 45 লিখে ইকুয়াল চিহ্ন দাও, দেখো 0.707 ডট 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 এরকম মান আসবে, আসছে, বা 1/√2। হ্যাঁ, বা সাইন 90 লেখাও, দেখবো যে 1 আসবে। ওই যে ওইটাকে ওই বারটা ক্লিক করো, দেখে দশমিকে নাও, 0.707 এটা আসবে। আর সাইন 90 লেখাও, দেখবো যে 1 আসবে, আসছে না? 90 1 আসছে না? দেখো 1 আসছে। ওকে, বা তুমি cos 90 লেখো, দেখবা যে 0 আসছে। খেয়াল করে দেখো, ক্যালকুলেটর থাকা লাগবে। cos 90 লেখো, দেখবো যে 0 আসবে। cos 90 লেখো, দেখো 0 আসে, আসে? আচ্ছা, বা 1090 লেখো, দেখবো যে ম্যাথ এরর আসে। আচ্ছা, 1090 লেখো, ম্যাথ এরর আসে, আসে না? ক্যালকুলেটরে দেখো 1090,
কথা হচ্ছে tan 90 সমান অসংজ্ঞায়িত কেন আসে এটার ব্যাখ্যা আছে, বা sin 90 সমান এই মানটা কেন আসে, cos 90 সমান এই যে মানগুলো আমি বললাম মুখস্থ, এই যে মানগুলো মুখস্থ বললাম এগুলো হাতে কলমে বের করা যায়, মেপে মেপে বের করা যায়। এই হিসাব কিতাবগুলোও তোমাদেরকে এই আমাদের কারিকুলামে আগেগুলো ছিল না, নতুন কারিকুলামে এগুলো অ্যাড করছে, এগুলো তোমাদেরকে আমি দেখাই দিব। হ্যাঁ, যে হাতে কলমে বুঝবা যে sin 30 এর মান যে 0.5 আসছে সেটা কিভাবে আসছে, কেন আসছে, সেই ব্যাখ্যাটাও তোমরা কিন্তু পাবা, বুঝছো? আচ্ছা, এবার আমি আসি, এই যে এখানে OX রশ্মিটা, এটাকে আমি থিটা কোণে রোটেট করার পর OA তে নিয়ে গেলাম, তারপর এখানে একটা বিন্দু নিলাম, র্যান্ডম একটা বিন্দু নিলাম P, এখান থেকে OX এর উপর PM লম্ব টানলাম। মানে এভাবে বইতে ব্যাখ্যা দেওয়া এত কিছু আমাদের লাগে না, আমরা নর্মালি একটা সমকোণী ত্রিভুজ ধরো যে আঁকলাম PMO, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যেখানে ও কোণ দিলাম, ও কোণকে থিটা ধরলাম, এই নর্মাল কথা। আচ্ছা, যাই হোক, মানে এটাতে এত কমপ্লিকেটেড কিছু নাই। তো এই যে আমি এখানে বললাম সাইন কস সেক কোসেক টেন কট ত্রিকোণমিতির অপারেটর, ওকে, তার সাথে থিটা যোগ হওয়ার পর এগুলা কি হয়ে গেছে, একটা কি বলতো রাশি হয়ে গেছে, তখন আর সেগুলোকে কি বলা যাবে না, অপারেটর বলা যাবে না। তার সাথে একটা কোণ অ্যাড হওয়ার সাথে সাথে সেটা কি হয়ে গেছে, রাশি হয়ে গেছে। সিঙ্গেললি থাকা অবস্থায় অপারেটর বললাম, আর মিঙ্গেল অবস্থায় কি রাশি, তাই না? আচ্ছা, এখন বলো এদের পরিচয় আছে, সাইন থিটা মানে একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত বোঝায়। এটাকে মূলত ব্যাখ্যা দেওয়া হয় এভাবে, শোনো সবাই, প্রাচীন গ্রিসে যখন এগুলো আবিষ্কার হচ্ছিল তখন এই একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ এটা কি ভাগ করা যায় না, যায় কি না? ভাগ করার পর যে ভ্যালুটা আসে সেটাকে সাইন থিটা দ্বারা প্রকাশ করছে, মূল ব্যাপার হচ্ছে এটা। বা ভূমি এবং অতিভুজকে ভাগ করলে যে ডাটাটা আসে সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে, কারণ তুমি জানো যে শুধু সাইনের কোনো মিনিং নেই, শুধু থিটার কোনো মিনিং নেই, সাইন থিটার নির্দিষ্ট একটা মিনিং আমরা দিতে পারি, আর সেই মিনিংটা দেওয়া হয়েছে এই কেসে, বুঝছি ঘটনাটা? বলো, বা লম্ব এবং ভূমিকে ভাগ করলে যেটা আসে সেটাকে তারা কি দ্বারা প্রকাশ করছে, টেন থিটা দ্বারা প্রকাশ করছে, তাই না? যেমন ধরো ওকে আমরা কি দ্বারা প্রকাশ করি, তোমার নাম কি? তিশান দ্বারা প্রকাশ করি, কথাটা কি না বলো? হ্যাঁ, তোমাদেরকে তো সেভাবে আমরা প্রকাশ করি, ঠিক না? নাহলে তোমাদেরকে আমরা কিভাবে ডাকতাম? হ্যাঁ, যে লম্ব বাই ভূমি এটাকে আমরা কি দ্বারা ডাকবো, কি নামে ডাকবো বলো? টেন দ্বারা ডাকা হয়। বা ভূমি বাই অতিভুজ এটাকে কি নামে ডাকা হয়, কস দ্বারা। এইগুলো কিন্তু একটা নাম দেওয়া আসলে, ব্যাপারটা এরকমই। আর তোমার থিটার মান বসালে এগুলো আলাদা করে কি আসবে না আসবে সেটাও হিসাব কিতাব করে একদম সুন্দর করে বের করা যায়, সবকিছুই লিঙ্কড। হ্যাঁ, তো এগুলো মানে চিন্তা করতে হবে আগে যে কোনটা কি বুঝাইছে। আচ্ছা, আবার ভূমি অতিভুজ বাই লম্ব এটাকে কোসেক দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, অতিভুজ বাই ভূমিকে কি বলতো, সেক থিটা দ্বারা প্রকাশ করা হয়, আর ভূমি বাই লম্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, কট থিটা দ্বারা প্রকাশ করা। এগুলো প্রথম দিকে মনে রাখতে একটু কষ্ট হবে, মুখস্থ করতে হবে সূত্রগুলো, এগুলোকে একটা সূত্র বলতেছি আমরা, কারণ বাট এগুলোকে রিভার্সলি কিন্তু আসছে, আর আমরা বইগুলোতে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এখান থেকে এদিকে ব্যাখ্যা দেওয়া। হ্যাঁ, কিন্তু ঘটনাটা কি, রেজাল্টটাকে নাম দ্বারা প্রকাশ করা হয়েছে, কথা বুঝছো? বলো, মূল আইডিয়াটা কি, রেজাল্টটাকে কি নাম দ্বারা প্রকাশ করা হয়েছে। বাট আমাদের সাধারণত বইগুলোতে এইভাবে লেখা যায় সাইন থিটা সমান এত, কস থিটা সমান এত। হ্যাঁ, তো এটা একটা সমস্যা। আচ্ছা, আর লাস্টে হচ্ছে যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, টেন থিটা সমান 1 বাই কট থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। তুমি রিভার্সলি দেখবা যে সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, তাহলে কি বিপরীত না? বা কস মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, বিপরীত না? আর টেন মানে লম্ব বাই ভূমি, আর এখানে হচ্ছে কি ভূমি বাই লম্ব, বিপরীত না? তো এইগুলা ভাইস ভার্সা, তার মানে তিনটা মনে রাখলে এই তিনটাও কিন্তু চলে আসে বিপরীত আকারে। হ্যাঁ, বাট মনে রাখারও কৌশল আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো, সেটা নিয়ে প্রবলেম নেই। তো এখানে অনেকগুলো জিনিস লেখা আছে, এগুলো খাতার মধ্যে স্টেপ বাই স্টেপ সুন্দর করে তুলে ফেলো, আর আজকে বাসায় গিয়ে সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করিও। হ্যাঁ, আমাদের না কোচিং আছে। আচ্ছা, এটা খোলার পর